ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে, এপিসোড নম্বর 20। আজ যে ঘটনাটা তোমাদের সাথে শোনাতে চলেছি খুবই ভয়ানক একটা ঘটনা। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার এপিসোডটা কে কোথা থেকে শুনছো সবাই কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। দাদা, আমার নাম অমর দাস, আমি নদিয়া থেকে বলছি। দাদা, তোমার ঘটনাগুলো আমার শুনতে খুবই ভালো লাগে। আমি তোমার সব ঘটনাগুলো শুনে নিয়েছি। যে ঘটনা আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা আমার বন্ধুর সাথে ঘটে গেছে। ঘটনাটা আজ থেকে প্রায় 3 বছর আগের ঘটনা। যেভাবে অমর লিখে পাঠিয়েছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি তোমাদের। বর্ধমান জেলার ছোট্ট এক গ্রামের নাম নন্দনপুর। গ্রামের মানুষরা সাধারণত শান্ত, পরিশ্রমী এবং ঈশ্বর ভক্ত ছিল। কিন্তু গ্রামের কিছু মানুষ জানত নন্দনপুরে রাতের অন্ধকারে কিছু অদ্ভুত ঘটনা ঘটত, যা সাধারণ মানুষের কল্পনার সীমার বাইরে। রাত যখন গভীরতায় ডুবে যেত, গ্রামের কিছু পুরনো বাড়িতে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যেত। কেউ কেউ বলতো যেন কারো হাহাকার শব্দ শোনা যাচ্ছে। আবার কেউ বলতো খেয়ালে ভেসে আসে অদ্ভুত আলো। গ্রামের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছিল চক্রবর্তীর বাড়ি নিয়ে। চক্রবর্তী বাড়ি বছর কয়েক ধরে পরিত্যক্ত ছিল। গ্রামের মানুষরা বলতো বাড়ির একজন প্রবীণ মালিক মারা যাওয়ার পর তার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। অনেকেই রাতে বাড়ির দিকে যেতে সাহস পেত না। তবে একদিন সেই গ্রামের কিশোর রাকেশ এবং তার বন্ধু সঞ্জয় কৌতূহলবশত বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত যখন গাঢ়, তারা লাইট হাতে নিয়ে বাড়ির দিকে এগোতে শুরু করলো। চক্রবর্তী বাড়ি ধ্বংসগ্রস্ত প্রায়। তার উচ্চ প্রাচীর এবং ভাঙা জানালা এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। রাকেশের হৃৎপিণ্ড দ্রুতই স্পন্দিত হচ্ছিল। সঞ্জয় বলল, আমরা কি সত্যি বাড়ির ভেতরে যাব? রাকেশ জবাব দিল, কৌতূহল তো রাখতে হয়, শুধু দেখি সবই গল্প নাকি সত্যি। তাদের ধাপে ধাপে বাড়ির ভেতর প্রবেশ করা শুরু হলো। প্রথম কয়েকটি ধাপের পরে তারা দেখল মেঝেতে কিছু অদ্ভুত দাগ রয়েছে, যেমন লাল রঙের দাগ, কিন্তু রক্তের মতো নয়, বরং যেন শুকনো মাটির রং। হঠাৎ একটি কাকের কর্কশ কাঁপানো আওয়াজ বাইরে থেকে শোনা গেল। সঞ্জয় ভয় পেয়ে বলল, আমরা কি ফিরে যাব না? রাকেশ মুচকি হাসি দিয়ে বলল, না, চল দেখি উপরের কক্ষে কি আছে। তারা ধীরে ধীরে উপরের তলায় পৌঁছালো। সেখানে একটি পুরনো কক্ষ ছিল, যার দরজার লক ভাঙা। কক্ষে প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে রাকেশ অনুভব করল বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে গেছে। সঞ্জয় কাঁপতে কাঁপতে বলল, আমরা কি একা আছি এখানে? কক্ষের মধ্যে প্রবেশ করার পর তারা দেখল দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। চিহ্নগুলো মানুষের চোখের মতো, যেন তারা তাদের দিকে তাকাচ্ছে।
হঠাৎ রাকেশের লাইট কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল, আর একটি অদ্ভুত ছায়া দ্রুত দেওয়ালের দিকে সরে গেল। সঞ্জয় চিৎকার করে যেতে চায়, কিন্তু গলার শব্দ যেন কোথায় হারিয়ে গেছে। তখনই কক্ষের মধ্যে হঠাৎ একটি ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর কাঁধে ছোঁয়া লাগার অনুভূতি হলো। রাকেশ বুঝল এটা আর সাধারণ ঘটনা নয়, যেন কেউ বা কিছু তাদের দিকে তাকিয়ে আছে। রাকেশ এবং সঞ্জয় কক্ষের মধ্যে দাঁড়িয়ে আছে। কক্ষের দেওয়ালে আঁকা অদ্ভুত চিহ্নগুলো যেন তাদের দিকে জীবন্ত চোখের মতো তাকাচ্ছে। হঠাৎ রাকেশ অনুভব করলো যেন কোনো অদৃশ্য শক্তি তার পায়ের তলা থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। সঞ্জয়, তুই কি এটা অনুভব করছিস? রাকেশ ফিসফিস করে বলল। সঞ্জয় কেঁপে কেঁপে মাথা নাড়ালো। হঠাৎ তার লাইটটা পুরোপুরি নিভে গেল। তাদের চারপাশ অন্ধকারে ডুবে গেল। তখনই কক্ষে একটা শীতল হাহাকার শোনা গেল। শব্দটি কোনো মানুষের নয়, বরং যেন কিছু আত্মার। রাকেশের গলা শুকিয়ে গেল, আর সঞ্জয় কাঁপতে কাঁপতে বলল, আমরা যেন ফিরে যাই। কিন্তু কক্ষের দরজা হঠাৎই নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শব্দের সঙ্গে মিলিয়ে কেমন যেন একটি ঠান্ডা ছায়া তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ছায়ার আকার অস্পষ্ট, কিন্তু মানুষের আকারের মতো কিছু মনে হচ্ছিল। রাকেশ সাহস করে বলল, এটা আমাদের জন্য পরীক্ষা। শুধু দৌড়াও না, চুপচাপ থাকো। ছায়া ধীরে ধীরে তাদের দিকে এলো। সে কোনো শব্দ করছিল না, কিন্তু হাওয়ার চাপ তাদের দম বন্ধ করে দিচ্ছিল। সঞ্জয় চিৎকার করতে চাইলে গলা আটকে গেল। হঠাৎ ছায়া রাকেশের সামনে এসে থমকে গেল। সে দেখল ছায়ার মধ্যে যেন পুরনো মানুষটির মুখ ভেসে উঠছে, আর চোখে অদ্ভুত বিষণ্ণতা এবং ক্রোধ মিশ্রিত। রাকেশ ভয়ে পিছিয়ে গেল। ছায়াটি তার দিকে হাত বাড়ালো। সঞ্জয় ঘাবড়ে চিৎকার করতে করতে বলল, এখন কি করব? রাকেশ জানালার দিকে চেয়ে বলল, সেখানে এক প্রাচীন টেবিল আছে, তাতে থাকা মোমবাতি জ্বালালো। মোমবাতির হালকা আলো ছায়াটিকে সরিয়ে দিল, কিন্তু কক্ষের বাকি অংশ এখনো অন্ধকারে ঢেকে আছে। এই কক্ষের অতি প্রাকৃতিক শক্তি খুব প্রাচীন। রাকেশ ফিসফিস করে বলল, শোন, আমি শুনতে পাচ্ছি কেউ বলছে, ফিরে যাও, চলে যাও, না হলে তোমরা কখনো বের হতে পারবে না। সঞ্জয় কাঁপতে কাঁপতে বলল, আমরা কি সত্যিই কিছু ভুল করেছি? রাকেশ শুধু মাথা নাড়ালো। হঠাৎ ছায়ার হাত মোমবাতি পর্যন্ত পৌঁছে গেল এবং মোমবাতি নিভে গেল। সেই সঙ্গে কক্ষে বাতাসের চাপ আরো বেড়ে গেল। রাকেশ তখন বুঝল তারা কেবল কৌতূহল বশত নয়, তারা প্রাচীন অতি প্রাকৃতিক শক্তির মুখোমুখি, আর এই শক্তি তাদের একেবারে সহজে ছাড়বে না। রাকেশ এবং সঞ্জয় কক্ষের মধ্যে দাঁড়িয়ে হাওয়া ও অন্ধকারের চাপ অনুভব করছিল। ছায়ার হাত মোমবাতি নিভিয়ে দেওয়ার পর কক্ষটি পুরোপুরি
অন্ধকারে ডুবে গেল। হঠাৎ রাকেশ মনে করল যেন কোনো গোপন দরজা আছে, যা দেওয়ালের চিহ্নের মধ্যে লুকানো আছে। সঞ্জয়, দেখো, এই চিহ্নের পেছনে কিছু আছে। রাকেশ ফিসফিস করে বলল। সঞ্জয় তর্ক করতে চাইলেও কণ্ঠে শব্দ বের হয়নি। তারা ধীরে ধীরে দেওয়ালের দিকে এগোলো। চিহ্নের মধ্যে দিয়ে তারা হাত ঢোকাতেই দেওয়ালে হঠাৎ একটি ধাক্কা লাগলো, আর দেওয়াল থেকে ফিসফিস শব্দ করে সরতে শুরু করলো। দেয়াল সরার সঙ্গে সঙ্গে একটি লুকানো ছোট কক্ষে প্রবেশের পথ খুলল। কক্ষটি আরো ছোট, কিন্তু ভেতর থেকে ঠান্ডা এবং অদ্ভুত আলো বের হচ্ছিল। আলোটা ছিল যেন নীলাভ সবুজ, এবং কক্ষের ভেতরে অদ্ভুত ধোঁয়া ভেসে বেড়াচ্ছিল। রাকেশ বলল, আমাদের খুব সতর্ক হতে হবে। সঞ্জয় মাথা নাড়ল, তবে ভয় তাকে স্থির করে দিল। তারা কক্ষে ঢুকলো। কক্ষে ঢুকলেই তারা দেখতে পেল মেঝেতে কিছু পুরানো চিহ্ন আঁকা আছে, যেন কোনো প্রাচীন জাদুকরী আয়োজন। চিহ্নগুলো মানুষের চোখ, হাত এবং অদ্ভুত প্রতীক দিয়ে তৈরি। হঠাৎ চিহ্নগুলোর মধ্যে থেকে হালকা কণার মতো আলো বের হতে শুরু করলো। রাকেশ বুঝলো এটা কোনো সাধারণ ঘটনা নয়। চিহ্নগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ একটি কণার আলো সোজা সঞ্জয়ের দিকে গিয়েছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। কণার আলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো, এবং ছায়ার মতো একটি আকার তৈরি হলো। রাকেশ তখনও স্থির। সে মনে করল, যদি আমরা সরাসরি মুখোমুখি হই, হয়তো এটা আমাদের পিছনে ঠেলে দেবে। তখনই কক্ষের ভেতর হঠাৎ বাতাসের একটি প্রবল ঝাপটি লাগলো, আর চিহ্নগুলো দ্রুত ঝিকঝিক করে জ্বলে উঠল। সেই ঝিকঝিক আলোতে দেখা গেল কক্ষে আরো অনেক ছায়া রয়েছে। সব ছায়া যেন তাদের দিকে এগোচ্ছে, এবং কক্ষে একটি হাহাকার শোনা যাচ্ছে, যা শোনার সাথে সাথে কানে ধাক্কা লাগছে। সঞ্জয় চিৎকার করতে করতে পিছনে গেল। রাকেশ তার দিকে এগিয়ে গেল এবং বলল, চলে যাও, চলে যাও বাইরে। এই কক্ষ তোমাদের জন্য নয়। তাদের ঠিক তখনই মনে হলো কক্ষের দরজা বন্ধ হয়ে গেছে, এবং ছায়ার আকার তাদের চারপাশে ঘুরতে শুরু করলো। রাকেশ দ্রুত ভাবল, কিভাবে তারা বাঁচবে। সে মনে করল বাড়ির প্রথম তলায় দরজা তাদের একমাত্র উপায়, কিন্তু ছায়া যেন জানতো তারা কোথায় যাবে। কক্ষের আলো দ্রুত কমতে লাগলো, আর হঠাৎ সবকিছু থমকে গেল। অন্ধকারের মধ্যে রাকেশ এবং সঞ্জয় শুনতে পেল, ফিরে যাও, এখানে থাকো না। ভয় এবং আতঙ্কে এক মুহূর্তে তারা বুঝল কেবল সাহসী তাদের বাঁচাতে পারবে। রাকেশ এবং সঞ্জয় কক্ষের অন্ধকারে দাঁড়িয়ে ভয় এবং আতঙ্কের মধ্যে চিন্তা করছিল। ছায়া যেন তাদের চারপাশে ঘুরছিল, এবং কানের মধ্যে অবিরাম ফিসফিস শব্দ ভেসে আসছিল, ফিরে যাও, ফিরে যাও। শব্দগুলো তাদের মন মস্তিষ্ক কাঁপিয়ে দিচ্ছিল। রাকেশ হঠাৎ মনে করল, যদি তারা একে চ্যালেঞ্জ করতে চায়, তবে ছায়ার উৎস খুঁজে বের করতে হবে। সে সঞ্জয়কে বলল, আমরা যদি চিহ্নগুলোর দিকে মনোযোগ দিই, হয়তো আমরা বুঝতে পারবো কিভাবে এটাতে
থামাতে পারবো। তারা মেঝেতে আঁকা চিহ্নগুলোর দিকে তাকালো। চিহ্নগুলো যেন জীবন্ত হয়ে উঠল। মানুষের চোখের চিহ্নগুলো চুলকানি করতে শুরু করলো, আর হাতের প্রতীকের দিকে যেন অদৃশ্য শক্তি প্রভাবিত হচ্ছে। হঠাৎ একটি পুরনো বই মেঝেতে পড়ে আছে। রাকেশ দেখে তা তুলে নেয়। বইটি ছিল প্রাচীন, পাতা ফাটা, কিন্তু প্রতিটি পাতায় অদ্ভুত প্রতীক আঁকা। পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারল বইটি এই কক্ষে আটকে থাকা আত্মার জন্য এক প্রাচীন শক্তির উৎস। আমাদের এটা ব্যবহার করতে হবে। রাকেশ বলল, এই বইতে হয়তো আমাদের পালানোর উপায় লেখা আছে। সঞ্জয় ভয় পেয়ে বলল, কিন্তু আমরা কি ঠিকঠাক বুঝব? রাকেশ কণ্ঠ কমিয়ে বলল, আমরা চেষ্টা করব, আর যদি না পারি তবে আমাদের শুধু একসাথে থাকতে হবে, কখনো হাল ছাড়লে হবে না। তারা বইয়ের পাতাগুলো ঘেঁষে দেখল হঠাৎ একটি প্রাচীন মন্ত্র লেখার চিহ্নের মতো জ্বলতে শুরু করলো। রাকেশ ফিসফিস করে মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলো। যতটা উচ্চারণ করলো ছায়ার আকার আরো বড় হয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে কিছুটা ধীরে ধীরে স্থির হতে লাগলো। হঠাৎ কক্ষের বাতাস শান্ত হয়ে গেল। হাহাকার হঠাৎ বন্ধ হলো। ছায়া ধীরে ধীরে কক্ষে অদৃশ্য হয়ে গেল, আর মেঝেতে থাকা আলো স্বাভাবিক হয়ে এলো। সঞ্জয় নিঃশ্বাস ফেলে বলল, আমরা বাঁচলাম। রাকেশ শুধু মাথা নাড়ল। এই কক্ষের শক্তি এখনো আছে, কিন্তু আমরা জানি কিভাবে এটি মোকাবেলা করা যায়। তারা বইটি সঙ্গে নিয়ে দ্রুত কক্ষ থেকে বের হওয়ার পথ নিল। কক্ষের বাইরে এসে তারা দেখল রাতের অন্ধকার এখনো ঘন, কিন্তু কোনো ছায়া আর তাদের দিকে তাকাচ্ছে না। রাকেশ বলল, আমরা বুঝলাম এই বাড়িতে কেবল ভয় নাই, প্রাচীন শক্তির সতর্কতা রয়েছে। যারা কৌতূহল দেখায় তাদের পরীক্ষায় ফেলতে পারে। সঞ্জয় কণ্ঠে কাঁপন দিয়ে বলল, আমরা কি সবাইকে জানাবো? রাকেশ বলল, না, এটা আমাদের গোপন থাকা উচিত। কেউ যদি জেনে যায় তারা হয়তো আরো বড় বিপদে পড়তে পারে। তারা ধীরে ধীরে গ্রামে ফিরল, কিন্তু তাদের মনে ঘুরপাক খাচ্ছিল সেই কক্ষের নীলাভ সবুজ আলো এবং অদ্ভুত ছায়ার মুখ। রাতের সেই আতঙ্ক তাদের জীবনের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে গেল। রাকেশ এবং সঞ্জয় গ্রামে ফিরে এলো। তারা জানতো তারা এমন একটি রহস্যের মুখোমুখি হয়েছে যা সাধারণ মানুষের কাছে বোঝা কঠিন। রাতের সেই অভিজ্ঞতা তাদের মনে গভীর দাগ রেখেছিল। পরদিন সকালে গ্রামে অদ্ভুত খবর ছড়াতে শুরু করলো। কিছু মানুষ বলল, চক্রবর্তীর বাড়ির আশেপাশে রাতের অন্ধকারে অদ্ভুত আলো দেখা গেছে। কেউ বলল, যেন কেউ বা কিছু বাড়ির জানালা দিয়ে তাকাচ্ছে। রাকেশ এবং সঞ্জয় শান্ত থাকার চেষ্টা করলো। তারা জানতো যদি গ্রামের মানুষ জানতে পারে তারা রাতে সেই বাড়িতে গিয়েছিল, তবে সবাই আতঙ্কিত হয়ে পড়বে। তাই তারা কোনো কিছু বলল না। কিন্তু পরদিন গ্রামের কিছু মানুষ স্বেচ্ছায় বাড়ির দিকে যেতে শুরু করলো। তারা বলতো কৌতূহল তাদের টানে। রাকেশের মনে আতঙ্ক জেগে উঠল। আমরা যদি না যাই হয়তো কেউ আরো বিপদে পড়বে। তারা ঠিক করলো গ্রামের মানুষদের সতর্ক করবে। রাতে তারা গ্রামের প্রধান বৃদ্ধা মাধবী আম্মার কাছে গেল। মাধবী আম্মা বহু বছর ধরে গ্রামের প্রাচীন ইতিহাস জানতেন। রাকেশ বলল, আম্মা, চক্রবর্তী বাড়ি আসলেই বিপদপূর্ণ।
আমরা সেখানে কিছু দেখেছি, প্রাচীন শক্তি যা কেবল কৌতূহল দেখানোর মানুষদের পরীক্ষায় ফেলে। মাধবী আম্মা মাথা নাড়লেন। আমি জানি সেই বাড়ি শত বছর ধরে অভিশপ্ত। বহু পরিবার সেখানে প্রবেশ করে হঠাৎই অদ্ভুতভাবে ব্যথা এবং আতঙ্কে ভুগেছেন। তোমরা যে বেঁচে এলে সেটা ভাগ্য, কিন্তু গ্রামের অন্যান্যরা সতর্ক না হলেও বিপদ আসবে। মাধবী আম্মা গ্রামের সব মানুষদের কাছে একথা জানালেন। গ্রামের মানুষ হঠাৎ সচেতন হলো। কেউ রাতে চক্রবর্তীর বাড়ির দিকে যেতে সাহস পায়নি। রাকেশ ও সঞ্জয় বুঝল তারা শুধু বেঁচে গেলেই শেষ নয়, তারা গ্রামের মানুষদেরও রক্ষা করলো। গ্রামের মানুষদের মধ্যে ভয়ও থাকলে তারা এখন জানতো কোনো রহস্যময় শক্তির প্রতি কৌতূহল দেখানো বিপদ আনবে। কিছুদিন পর চক্রবর্তী বাড়ি আবার অন্ধকারে ডুবে গেল, কিন্তু গ্রামের মানুষ জানতো যে কেউ কৌতূহল দেখাবে সেই অন্ধকার তাদের পরীক্ষা করবে। রাকেশ ও সঞ্জয় জীবনের এক নতুন শিক্ষায় পৌঁছালো। কৌতূহল মানুষ স্বভাবের অংশ, কিন্তু কিছু রহস্যের প্রবেশ করলে তা চিরকাল বদলে দিতে পারে। রাতের সেই অভিজ্ঞতা তাদের মনে থেকে গেল চিরকাল, আর তারা শপথ করল কোনোদিনও কৌতূহল তাদের আতঙ্কে হারাতে দেবে না, কিন্তু জ্ঞান ও সতর্কতার সাথে করবে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর বুধবার, শুক্রবার আর রবিবার ঠিক রাত 10টায় আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঘটনা আসবে। আর আমাকে ঘটনা পাঠাতে হলে তোমরা মেল করতে পারো ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে ঘটনা পাঠাতে পারো। আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ, তাই সবাই ঝটপট আমাকে ঘটনা পাঠিয়ে দাও। এখানে সবারই ঘটনা শোনানো হয়। আর ঘটনাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না। কীভাবে ঘটনা পাঠাতে হবে আমি বলে দিয়েছি। এবার সবাই আমাকে চটপট ঘটনাটা পাঠিয়ে দাও, আর সবাই বেশি বেশি করে শেয়ার করো। বাই।